আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, নিশ্চয়ই সবাই ভালো আছো। দেখো, আজকে আমরা গুণগত রসায়নের উপরে 14তম ক্লাসটা নিব না, 14তম ক্লাস। আর আজকের আলোচনার বিষয়টা থাকবে আহ্বান নীতি। না, আমরা লাস্ট ক্লাসে আলোচনা করেছিলাম কি পলির বর্জন নীতিতে। আজকে আমরা আহ্বান নীতি আলোচনা করবো। আর হলো আহ্বান নীতির মাধ্যমে ইলেকট্রোবিন্যাস করতে গিয়ে দেখবা আমরা পর্যায় সারণীতে যে 118টা মৌল আছে তার মধ্যে দেখবা 20টা মৌল আছে যাদের কি ইলেকট্রোবিন্যাস ব্যতিক্রম। একটু দেখাবো যে কোন 20টা মৌলর ইলেকট্রন বিন্যাসটা ব্যতিক্রম, সেটাকে আমরা চিহ্নিত করবো, ওটা আমরা এগুলো কি করবো একটু ব্যাখ্যা করবো যে কেন ব্যতিক্রম। দেখো, প্রথমে আহ্বান নীতি। আহ্বান এটা কিন্তু একটা জার্মান শব্দ না, আহ্বান। আহ্বান আহ্বান অর্থ বিল্ড আপ, মানে আগে কি হবে, যেমন বিল্ড আপ মানে কি, ধর একটা বিল্ডিং বানাবা, আগে নিচতলা কমপ্লিট করতে হবে, তারপরে দোতলা ছাদ, তারপরে তিনতলা ছাদ। ঠিক আমরা যখন ইলেকট্রন দিব পরমাণুর যে উপশক্তিস্তর আছে এসপিটি, সেখানে যখন ইলেকট্রন দিব আগে নিম্ন শক্তিস্তর উপস্তর আমরা পূর্ণ করে কী করবো, আস্তে আস্তে উচ্চ শক্তি উপস্তরে যাব। এটাই হলো কি বিল্ড আপ, মানে আহ্বান নীতি। আমরা আধুনিক মতবাদের এই সহকারী কোয়ান্টাম সংখ্যা থেকে আমরা কিন্তু উপস্তর ধারণা পাইছি। তাই আমরা সবাই জানি যে এন যদি কী হয়, 1 হয়, কী পাওয়া যায়, প্রথম উপস্তর 1s। আর এন যদি 2 হয়, কী পাওয়া যায়, দ্বিতীয় শক্তিস্তরে 2টা উপস্তর পাওয়া যায়, 2s আর 2। এরকম যদি এন 3 হয়, কী হয়, 3s 3p 3d পাওয়া যায়। এন যদি 4 হয়, কী পাওয়া যায়, 4s 4p 4d পাওয়া যায়। এন যদি 5 হয়, 5s 5p 5d 5a পাওয়া যায় না। এন যদি 6 হয়, 6x 6p 6d 6a। এরকম আমরা কি পাই, উপ শক্তিস্তর পাই। না দেখো, আমরা এখানে সবগুলো মধ্যে দেখা যাচ্ছে না, আমি একটু পাশে দেখি। না দেখো, এনের মান যদি 1 হয়, প্রথম শক্তিস্তর 1s। এনের মান 2 হলেও 2টা উপশক্তিস্তর 2s আর 2। এন যদি 3 হয়, 3s 3p 3d 3টে উপস্তর। এন যদি 4 হয়, 4s 4p 4d। তাহলে এন যদি কি হয়, 5 হয়, 5s 5p 5d 5a। আচ্ছা, এন যদি 5 হয়, উপস্তর কিন্তু গাণিতিকভাবে 5টা পাওয়া যায়, কিন্তু আমরা লিখছি কয়টা, 1 2 3 4টা লিখলাম। কেন, আমার দরকার না, কারণ এখন পর্যন্ত আবিষ্কৃত মৌল হলো 118টা। হ্যাঁ, এবং 118তম মৌল ইলেকট্রোবিন্যাস করার জন্য কি লাগবে না, এই পঞ্চম শক্তিস্তরের যে পঞ্চম উপস্তরটা আছে, হ্যাঁ, সেটা দরকার হবে না। কেন দরকার হবে না, তুমি ইলেকট্রন বিন্যাসটা আমরা করতে গিয়ে বুঝতে পারবো যে কেন 5f এর পরে তোর হয়তো 5g আছে, এই 5gতে কি লাগবে না। হ্যাঁ, কারণ আমরা উপস্তর যেমন আমরা দেখবা, আমরা যখন ইলেকট্রন দিব উপস্তরে, তখন দেখবা এই আমরা যখন শক্তির ক্রম বের করবো, তখন দেখবা এটা কী হবে, 5 এর পরে যে উপস্তরটা সেটা কি একদম সবার শেষে পড়বে, এবং ওইটা কী হবে না, ইলেকট্রন 118তম মৌল ইলেকট্রোবিন্যাস করার জন্য কী লাগবে না, ওই উপস্তরটা লাগবে না। তাহলে আমরা এখানে লিখলাম না কেন, দরকার নাই। আর এখানে আমরা 1s এর পরে 1p লিখি নাই কেন, সম্ভব না। 1s এর পরে 1p লিখি নাই কেন, সম্ভব না। আচ্ছা, এনের মান যদি 6 হয় না, তাহলে কী হবে, 6x 6p 6d। এনের মান যদি 7 হয় না, কী হবে, 7s 7p। ওকে, তো এইভাবে কি আমরা আস্তে আস্তে আমরা কী করলাম, উপস্তর যদি এখানে 6টা হয়, লিখলাম 3টা, উপস্তর এখানে 7টা হয়, কিন্তু লিখলাম কয়টা, 2টা। আস্তে আস্তে কমিয়ে দিচ্ছি আমরা, কেন, দরকার নাই জন্য। আর আমরা শক্তির ক্রমটা মনে রাখার একটা টেকনিক আছে না, এই যে আমরা এটা এখন কতটা দাগ দিল না, আর দাগ দেওয়ার সময় খেয়াল রাখবা যে আমি যে প্রথম যে দাগটা দিলাম এখানে কিন্তু একটা উপস্তর পড়ছে, দ্বিতীয় যে দাগটা দিচ্ছি এখানে একটাই পড়ছে, তৃতীয় এবং চতুর্থ যে দাগটা দিলাম সেখানে 2টা করে পড়ছে, তারপরে এই দুটাতে কি 3টে করে পড়ছে না, তারপরে এখানে 4টা আর এখানে 3টা। দাগটা দেওয়ার পর দেখবা যে দাগটা দেওয়া ঠিক আছে কিনা, অনেক সময় তোমার দাগ দিতে গিয়ে দেখা দেখি, আর এখান থেকে দাগ দিয়ে শুরু করলো, এদিক দিয়ে চলে যাও, তাহলে প্রথম 2টা দাগে কী হবে, একটা করে উপস্তর পড়বে, দ্বিতীয় 2টা দাগে 2টা করে পড়বে,
তৃতীয় দুটো দাগে কি 3টা করে পড়বে। হ্যাঁ, মানে প্রথম দুটো দাগে না, তারপরে পরের দুটো দাগে 2টা করে পড়বে, পরের দুটো দাগে 3টা করে পড়বে, পরের একটা দাগে 4টা, তারপর আবার 3টা হয়ে যাবে। এবার আমি মাথাগুলো লাগাই দিলাম। মানে শক্তি কার বেশি কার কম উপস্তরের, না, এটা মনে রাখার একটা টেকনিক আছে। তারপরে আমরা ব্যাখ্যা দিব এই শক্তি কিভাবে হিসাব করতে হয়। তাহলে এবার আমরা এই শক্তি কমরা তৈরি করি। 1s, তারপরে 2s, তারপরে 2p, তারপর 3s, তারপর 3p, তারপর 4s, তারপর 3d, তারপর 4p, তারপরে কি 5s, তারপরে 4। তাহলে আমরা এই হলো, তার মানে কি প্রথমে 1s পাবে, তারপরে 2s, তারপরে 2p, তারপর 3s, 3p। দেখো 3 শেষ না হতে কে চলে আসছে, 4s আসছে না, তার মানে 4s এর শক্তি নিচ্ছে কার চেয়ে কম, 3d এর চেয়ে কম আর কি। আচ্ছা, এখন দেখো আমরা এই তাহলে 4s এর শক্তি 3d এর চেয়ে কম, তাহলে আমার জানতে হবে যে আগে এই যে উপস্তরগুলা এদের শক্তি কিসের উপর নির্ভর করে, উপস্তরের শক্তি কিসের উপর নির্ভর করে। আচ্ছা, এই উপস্তরটা কিন্তু আসছে কোথেকে, এল থেকে আসছে না, এল, আর এলটা আসছে কোথেকে, এল থেকে। তাহলে উপস্তরের শক্তি কার উপর নির্ভর করবে, উপস্তরের শক্তি কি এল প্লাস এল এর, এল প্লাস এল এর কি মানের উপর নির্ভর করে, মানের উপর নির্ভর করে। তার মানে আমাদের কি করতে হবে এখন, এই উপস্তরগুলো এন প্লাস এল বের করে দেখতে হবে, যার এন প্লাস এল কম তার শক্তি কম। আবার দেখবা অনেক সময় দেখবা দুটো উপস্তরের এন প্লাস এল সমান হবে, তখন দেখবা কি কার এনের মানটা কম, সেটা দেখবো। আচ্ছা, আমরা দেখি এবার একটু 4s, মানে আমার প্রশ্নটা হলো 3d আগে কেন 4sটা আসলো, কারণ হলো 4s এর শক্তি কম। আর আমরা শক্তি কম কিভাবে বুঝলাম, আমরা এখানে মনে রাখার একটা টেকনিক দেখাইছি, কিন্তু আমরা এখন ব্যাখ্যা দিব 4s এর শক্তি কেন কম। কারণ শক্তিটা হিসাব করতে হবে কি দিয়ে, এন প্লাস এল দিয়ে। 4s এর এই 4টা কিসের মান, এন এর মান, আর এস কখন হয়, এন 0, কত হয় 4 হয়, মানে এই 4টা হলো এন এর মান, আর এস কখন হয় যখন এন 0 হলে। হ্যাঁ, তাহলে এন প্লাস এর কত 4, তারপরে 3d, এন কত 3, এন 3, আর ডি কখন হয় এন 2, তাহলে কত 5 না, 3 হলো এন এর মান, 3 কিসের মান, এন এর মান, আর ডি কখন হয় এন 2 হলে, তাহলে এন প্লাস এর কত 5, আর 4p না, 4p, হ্যাঁ 4, p কখন হয় এল এখন 5 হলো, 5। তাহলে এই যে এই দুইটা খেয়াল করো, এই দুইটা কিন্তু এন প্লাস, এই 4s এর কিন্তু এন প্লাস এল ছোট, যদিও 4s এর এন বড় কিন্তু এন প্লাস এল ছোট, এই জন্য কি 4s এর শক্তি কম। তারপরে কি 3d। আচ্ছা, আবার দেখো এই 3d আর 4p এই দুইটা কিন্তু এন প্লাস এল সেম, যখন দুইটার এন প্লাস এল সেম হবে তখন কি দেখবা, এন এর মান দেখবা। তাহলে 3d এর এন কত 3, এই জন্য 3d আগে, 4pটা কত পরে। আবার দেখো এই 5s, 5 প্লাস 0, তাহলে এটাও কিন্তু 5, এটাও 5, এটাও 5, এটাও 5, তাহলে আমরা কি দেখবো, এটা 3, এটা 4, এটা 5, সেই অনুসারে কি হবে শক্তির কমতা হবে, এই শক্তির কমতা। আচ্ছা, তাহলে আমরা কি দেখলাম যে আমরা এই যে 4sটা আগে কেন 3d, কারণ 4s এর এন প্লাস এর কম 3d চেয়ে। আবার 3d আর 4p মধ্যে 3d আগে কেন, কারণ দুটার এন প্লাস এর সমান, তখন আমরা কি দেখছি এন এর মানটা 3d কম, এই জন্য 3dটা আগে চলে আসছে। তাহলে আমরা উপস্তরের শক্তি কার গুণে করতে হবে, এন প্লাস এর মান, যার এন প্লাস এল কম তার শক্তি কম। আবার দুটো উপস্তরের যদি এন প্লাস এল
সমান হয় তখন দেখতে হবে কার এনের মানটা কম, তার শক্তি কম হবে। আর আহ্বান নীতিটা হলো ইলেকট্রন আগে কী হবে, এই যে শক্তির কম অনুসারে ইলেকট্রন দিব, তার মানে আগে কী হবে, ইলেকট্রন নিম্ন শক্তির উপস্থিত পূর্ণ করে কোথায় যাবে, উচ্চ শক্তির উপস্থিত যাবে। তার মানে ইলেকট্রন নীতিটা হলো ইলেকট্রন কি নিম্ন শক্তির উপস্তর পূর্ণ করে কি হবে, উচ্চ শক্তির স্তরে যাবে। ওকে, ইলেকট্রন নিম্ন শক্তি কি উপস্তর পূর্ণ করে কি হবে, উচ্চ শক্তির উপস্তরে যাবে। এই হলো কি নীতিটা, ইলেকট্রন নিম্ন শক্তি উপস্তর পূর্ণ করে উচ্চ শক্তির উপস্তরে যাবে, না উপস্তরে যাবে, এইটাই হলো আহ্বান নীতি। আমরা এখন কিছু কি এই ইলেকট্রন বিন্যাস প্র্যাকটিস করবো, আমরা না কিছু ইলেকট্রন বিন্যাস প্র্যাকটিস করবো। আর আমরা এখান থেকে কোমরটা একটু লিখে রাখি না, তাহলে আমাদের ইলেকট্রন বিন্যাস করতে সুবিধা হবে। তাহলে প্রথমে আমরা কি পাচ্ছি এখান থেকে 1s, তারপরে কি 2s, তারপরে 2p, তারপর 3s, তারপর 3p, তারপর 4s, তারপরে 3d, তারপর 4p, তারপর 5s, তারপরে 4p, তারপর 5p, তারপর 6x, তারপরে 4f, তারপর 5p, তারপরে 6p, তারপরে 7s, তারপরে 5f, তারপরে 6d, তারপরে 7p। তা আমি একটু লিখে রাখলাম না, আর ইলেকট্রন বিন্যাস করার সময় আমরা এটা সাহায্য নিব। আর তোমাদের যখনই কেমিস্ট্রি কোনো পরীক্ষা দিবা ইলেকট্রন বিন্যাস তো লাগবেই, দরকারে কোথাও রাফ কী করে ফেলবা, এটা এই কমোটা তৈরি করে ফেলবা। হয়তো কেউ হয়তো মুখস্থ রাখতে পারবা, আর মুখস্থ না রাখাই ভালো, তুমি এইভাবে কি এটা তৈরি করে নেওয়াটাই বেস্ট আর কি। কারণ মুখস্থ রাখতে গেলে কী হবে, তোমার ব্রেনের উপর একটা চাপ সৃষ্টি করবে না। আমরা চেষ্টা করবো মুখস্থ তো কম করা যায় না, জাস্ট টেকনিকের মাধ্যমে আমরা কী করবো ভাষণটাকে আয়ত্তে আনবো। আচ্ছা, আমরা এবার কিছু কোশ্চেন নিয়ে আলোচনা করবো, ইলেকট্রন বিন্যাস প্র্যাকটিস করাবো এবং কিছু আছে ব্যতিক্রম, সেই ব্যতিক্রমগুলো আমরা ব্যাখ্যা দিব। আর দেখাবো ব্যতিক্রম মোট কয়টা, 20টা মৌলের ইলেকট্রন বিন্যাসে কী পাওয়া যায়, ব্যতিক্রম পাওয়া যায়, সেই 20টা মৌলও কারা সেগুলো দেখবো। আমরা দেখো প্রথমে পটাশিয়াম, আমরা ইলেকট্রন বিন্যাস করি 1s2, 2s2, 2p, 6, 3s2, 3p, 6, 4s, 1। ওকে, তো দেখো এখানে এই না সরি হ্যাঁ 10, 12, 18, 19, ঠিক আছে। তো এই যে এটা হলো 19তম ইলেকট্রন না, এটা কি 19তম, 19তম। আমার কোশ্চেনটা হলো এই 19তম ইলেকট্রনটি পটাশিয়ামে 3s, 3p পর 3d ছিল না, তো 3dতে না গিয়ে 4s-এ যায় কেন, বা আমরা বিষয়টা এইভাবে দেখাতে পারি যে 3d ছিল, আচ্ছা আমরা এটা বাদ দিই, 4s কি দিলাম, 3d কে দিলাম না, তো এইটা কি 19তম ইলেকট্রন না, এটা কোশ্চেনটা হলো, এই কোশ্চেনটা পরীক্ষায় অনেক আসে দেখবার, এই উদ্দীপকের মাধ্যমে প্রয়োগে আসে, উদ্দীপকের মাধ্যমে অনেক সময় অনুধাবনে আসে, তবে এটা প্রয়োগে দেওয়া উচিত আসলে উদ্দীপকের মাধ্যমে। এই কোশ্চেনটা হলো যে পটাশিয়ামের 19তম ইলেকট্রনটি 3d-তে না গিয়ে 4s-এ যায়, 4s-এ যায়। এই হলো পটাশিয়ামের 19তম ইলেকট্রন, 3d-তে না গিয়ে 4s-এ যায় কেন। তো এইটা যদি উদ্দীপকের মাধ্যমে প্রয়োগে আসে, তোমার কিন্তু প্রথম যে পার্টটা অ্যান্সারের নলেজটা হলো কি লিখবা, আহ্বান, নলেজটা হলো আফ বা নীতিটা লিখব। ইলেকট্রন আগে নিম্ন শক্তির উপস্তর পূর্ণ করে কোথায় যাবে, উচ্চ শক্তির
বুঝতে যাবে, জাস্ট এই লাইনটা লিখবা, লিখলে কিন্তু এক পেয়ে যাবো, নলেজটা হয়ে যাবে কোশ্চেনটা না। আচ্ছা, এরপর আসো ওয়েভ, না সরি আন্ডারস্ট্যান্ডিং। এই কোশ্চেনটার আন্ডারস্ট্যান্ডিং হলো যে বলবা উপস্তরের শক্তি কি, উপস্তরের শক্তি এন প্লাস এল এর মানের উপস্তরের শক্তি কি এন প্লাস এর মানের উপর নির্ভর করে। ওকে, এবার লিখবা যার এন প্লাস এল এর মান ও তার শক্তি, তার শক্তি বলছে, কিন্তু প্রথমে বলছে যে উপস্তর যার শক্তি কম সে আগে ইলেকট্রন পাবে, তারপরে বললাম যে উপস্তর শক্তি কার উপর নির্ভর করে, এন প্লাস এল, যার এন প্লাস এল কম তার শক্তি কম। আবার আবার লিখবা, আবার দুইটি উপস্তরের এন প্লাস এল এর মান সমান হলে যার এন এর মান কম, যার এন এর মান কম তার শক্তি কম, তার শক্তি কম। এই লাইনটা লিখবা। তাহলে এইটা হলো কি জ্ঞান কোশ্চেনটা, আর এইটা কি অনুধাবন। আর এবার হলো প্রয়োগ। প্রয়োগটা হলো আমরা দেখো আমার প্রয়োগটা হলো এই কোশ্চেনটার প্রয়োগটা হলো যে আমি কি লিখবো, 3D লিখবো। আগে ফোরেস্টটা দেখি, ফোরেস্ট লিখবা আর 3D লিখে কি বের করবা, এন প্লাস এন বের করবা। এই 4টা কিসের মান, এন এর মান 4, 4টা কি এন এর মান 4, আর এস কখন হয়, এল 0 হলো, তাহলে কত, আচ্ছা আমি একটু ভাঙে দেখেন না, এন যদি 4 আর যেহেতু উপস্তর এস, তার মানে এস কখন হয়, এল 0 হবে, তাহলে এন প্লাস এন কত হবে 4, আর 3D এন কত, আর ডি কখন হয়, এল 2 হবে, তাহলে এন প্লাস এল কত 5। তাহলে দেখো দুইটারই এন প্লাস এল বের করলাম, কিন্তু ফোরেসের এন প্লাস এল কম, তার মানে ফোরেসের শক্তি কী হবে, ফোরেসের শক্তি কম। আমরা ফোরেসের শক্তি কম দেখাচ্ছি না, তাহলে এখানে কি হচ্ছে ফোরেস 3D, এটা লিখবা, ফোরেসের শক্তি কম না, দেখো ফোরেসের শক্তি কম, তাহলে এটা হলো প্রয়োগ অংশটা না, এটা কি প্রয়োগ, এটা প্রয়োগটা হলো কি লিখবা, দুটো উপস্তর লিখে এন প্লাস এল বের করে দেখাবা যে ফোরেসের এন প্লাস এল কম, এই জন্য ফোরেসটা কি ইলেকট্রন আগে পাবে। শেষ, এগুলো 3 মার্কসের একটা কোশ্চেনের অ্যান্সার। দেখো এই কোশ্চেনটায় আমি একটু চেঞ্জ করে দিব, সেটা হলো স্ক্যান্ডিয়াম, 21, তাহলে ফোরেস 2, তারপরে ফোরেস 3D1, ফোরেস 2 3D, এইটা কিন্তু 21তম ইলেকট্রন, এটা 21তম ইলেকট্রন। তা আমার প্রশ্নটা হলো স্ক্যান্ডিয়াম এ 21তম ইলেকট্রন, এই যে 3Dর পরে দেখো 4s এর পরে 3D ছিল, সরি 4s এর পরে তো 4p ছিল, এই 4pতে না গিয়ে 3Dতে 3D দিয়ে যায় কেন লিখি না, কেন সেম কোশ্চেন দেখ অবগণিতে লিখবা, এটা কমন, শুধু এখানে গিয়ে চেঞ্জ হবে, কি আসবে এখানে 3D আসবে, আর কি আসবে 4p আসবে, 3D আসবে 4p, তার মানে এখানে এলটা শুধু চেঞ্জ হবে, আর এটা কত 5 হবে। আর আমরা জানি দুজনে যখন এন প্লাস এল সেম হয় তখন দেখতে হয় কার এনের মানটা কম, এনের মান কম কার 3D, এনের মানটা কম, এই জন্য কী হবে 3D, তারপরে কী হবে 4p, তাহলে 4p চেয়ে 3D শক্তি কম, এই জন্য ইলেকট্রন কে পাইছে 3D পাইছে, 4p পায় না, 4p পায় না। এই হলো আমাদের অবগণিতি।
আচ্ছা, আমরা এবার এই আরো কিছু ইলেকট্রিক বিন্যাস করবো। মনে করো আয়রন 26, আয়রন 26 কত 1s2, তারপরে 2s2, 2p6, 3s2, 3p6, 4s2, কতগুলো হয়ে গেছে দেখো 20টা, বাকি আছে 6টি ইলেকট্রন। 4s এর পরে কি আছে 3p6। তোমরা আগে এই আমি কিন্তু দেখো 3 শেষ না হতেই 4 নিয়ে আসছি, তারপর 3 দিয়ে আসছি। কি অনুসারে? শক্তির ক্রম অনুসারে, মানে এই অনুসারে। মানে তোমরা করবে কি সবসময় পরীক্ষায় 2টা লাইন করবে ইলেকট্রন বিন্যাস করার জন্য। প্রথম লাইনটা হবে এই ক্রম অনুসারে ইলেকট্রন দিবা, তারপরে কি করবা তোমাকে সাজায় লিখতে হবে। তার মানে আমরা এখানে আরেকটা লাইন অবশ্যই করতে হবে 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 3d6, 4s2। মানে 3 বলে একসাথে করলাম। মানে তোমাকে কিন্তু যদি বলে আয়রনের ইলেকট্রিক বিন্যাস লেখো, তুমি যদি ডাইরেক্ট এটা লেখো সমস্যা নাই, কিন্তু এটা লিখতে গিয়ে অনেকে ভুল করে কীভাবে চিন্তা করে, তো ডি তো ইলেকট্রন 10টা পায়, ডিকে 8টা দিয়ে ফেলে, তখন 4s ইলেকট্রন পায় না। কিন্তু ইলেকট্রন তো আগে পাবে, শক্তি কার কম, আগে 4s পাবে, 4sকে দেওয়ার পরে ডিকে দিতে হয়, এই জন্য ডি 6টা হয়। আচ্ছা, এই তোমরা এটা লিখলে ভালো। এটা হলো এই ক্রম অনুসারে, শক্তির ক্রম অনুসারে দেওয়ার পরে তারপর আমরা কী করবো সাজায় দেবো। আসলে কিন্তু ইলেকট্রন বিন্যাস কিন্তু এইটা হলো আয়রন ইলেকট্রন বিন্যাস। আমরা আমাদের ইলেকট্রন বিন্যাস করার সুবিধার্থে কী করি, এটা আগে লিখি, একটা লাইন বাড়াই, এটা লিখি, তাই এটা শক্তিক্রম অনুসারে দিতে ইলেকট্রন দিতে সুবিধা হয়, যে 4sকে আগে দিতে হবে, এটা কি মানে সুবিধা হয় দিতে আর কি, যে 4sের শক্তি কম, তাহলে 4s আগে পাবে। কিন্তু আমি ডাইরেক্ট এটা লিখতে যাই, তোমার মাথা রাখতে কষ্ট হবে যে আগে 4s দিবা, ডিকে পরে দিতে হবে, এটা মাথা রাখতে সমস্যা হয় অনেক সময়। ঠিক আছে, তার মানে তুমি যদি পরীক্ষায় তুমি ডাইরেক্ট এটা লেখো ফুল নাম্বার পাবা, কিন্তু তুমি যদি এটা লিখে যদি এটা না লেখো তাহলে কিন্তু নাম্বার 0 পাবা। কারণ এটা তুমি তোমার সুবিধার জন্য লিখছো এই লাইনটা। আসলে ইলেকট্রিক বিন্যাস কোনটা? এটি ইলেকট্রিক বিন্যাস আয়রন। আচ্ছা, এবার দেখো আয়রন কি 2+, আয়রন 2+ এর ইলেকট্রিক বিন্যাস না, আয়রন 2+। তোমরা যেটা করো সবাই, আমি সেই কাজটা আমিও করি না, তারপরে বলছি যে এটা ঠিক না। তোমরা করো কি, এখানে যখনই 2+ দেখো, হ্যাঁ, তখন চিন্তা করে এই 26টা কিন্তু পারমাণবিক সংখ্যা, আর যেহেতু এটা মৌল, তার মানে এখানে ইলেকট্রন 26টা, আর এখানে পারমাণবিক সংখ্যা 26, কিন্তু যেহেতু চার্জ আছে 2+, তার মানে ইলেকট্রন কয়টা হয়ে গেছে 24টা হয়ে গেছে। তার মানে কি 1s2, তারপরে কি 2s2, তারপরে 2p6, তারপরে কি 3s2, তারপরে 3p6, তারপরে কি 4s2, 3, তোমরা ম্যাক্সিমাম করো কি এই কাজটা করো। কারণ এখানে যেমন কি করছি 4sকে আগে দিছি, তারপরে ইলেকট্রন বাকি ইলেকট্রনটা ডিতে দিছি, তোমরা এখানেও ঠিক এই কাজটা করো, যে 4sকে ইলেকট্রন দাও 2টা, বাকি আছে 4টা, তখন ডিকে 4 দাও। পরে আবার তোমরা করো কি, তোমরা জানো যে ডি তো 4 হয় না, কারণ ডি কী লেখো 5 লেখো 5, আর এসটি কী করো 1 করো, কারণ তোমরা সবাই জানো যে অর্ধপূর্ণ অবস্থা কি সুস্থিত, ডিকে একটা ইলেকট্রন দিয়ে 5 করে অর্ধপূর্ণ করো, আর 4s কী থাকে অর্ধপূর্ণ থাকে, 4s2 হলে পূর্ণ, আর 1 মানে কি অর্ধপূর্ণ। তোমরা এইভাবে লেখো, কিন্তু এই যে কাজটা করলাম এটা কিন্তু ঠিক না। পরে তোমরা করো কি, এটাকে আবার সাজায় লেখো এভাবে 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 3d5, 4s, এভাবে লেখো। কিন্তু এটা কিন্তু টোটালি ভুল, এটা আয়রন 2+ এর কি না, ইলেকট্রন বিন্যাস না। কারণ তুমি এখানে কি করছো, অব্যনীতি প্রয়োগ করছো এখানে। আবার অর্ধপূর্ণ অবস্থার সুস্থিত, মানে যত নিয়ম আছে ইলেকট্রন বিন্যাস করার জন্য সব প্রয়োগ করছো, কিন্তু এই যে নিয়মগুলো এগুলো কিন্তু কার জন্য, মৌলের জন্য, নট আয়ন। কারণ আমি তোমাকে কিন্তু কিসের ইলেকট্রন দিচ্ছি, আয়নের। আর তুমি যে কাজগুলো করছো অব্যনীতি, অর্ধপূর্ণ অবস্থা, এগুলো সব কি, এগুলা কোথায় প্রযোজ্য, মৌলের, নট আয়ন। তাহলে জানতে হবে যে আয়নটা আসছে কোথেকে, মৌল থেকে আসছে, কীভাবে আসছে জানতে হবে। আমরা যে আয়নটা কোথেকে আসছে, মৌল থেকে আসছে, এখান থেকে ইলেকট্রন সরাইছে। আর ইলেকট্রন সরানোর নিয়ম কি, পরমাণুর সর্ববহিষ্ঠ শক্তিস্তর থেকে ইলেকট্রন সরাইতে হয়। কারণ তোমরা দেখবা, তোমরা একটা সংজ্ঞা হয়তো স্কুলে পড়ে আসছো, আয়নিকণ বিভব। আয়নিকণ বিভব হলো কোনো পরমাণুর সর্ববহিষ্ঠ শক্তিস্তর থেকে ইলেকট্রন বিচ্ছিন্ন করে অসীম দূরত্বে নিতে যে শক্তিটা লাগে তার নাম হলো আয়নিকণ বিভব। তার মানে সর্ববহিষ্ঠ শক্তিস্তর থেকে ইলেকট্রন সরাইতে হয় কোনো পরমাণুকে চার্জযুক্ত করতে গেলে। তাহলে এখানে বহিষ্ঠ শক্তিস্তর কোনটা, এইটা।
তাহলে এখান থেকে কী করতে হবে, ইলেকট্রন দুটো সরাইতে হবে, সরালে কী হয় 3d6 থাকে। ওকে, তাহলে আয়নটা আসছে কি মৌল থেকে আসছে। কীভাবে মৌল থেকে আসছে? মৌলের সর্ববহিষ্ঠ শক্তিস্তর থেকে ইলেকট্রন সরিয়ে। তো এটার বহিষ্ঠ শক্তিস্তর কোনটা? এইটা। আর এখান থেকে একটু সরাইতে হবে দুইটা। তাহলে আয়রন 2+ যখন লিখবা আগে চিন্তা করবা আয়রনটা কেমন, তার বহিষ্ঠ শক্তিস্তর কোনটা, সেখান থেকে ইলেকট্রন সরাবে। তুমি কী করবো না 24 ধরে অব্যনীতিতে যাবা না, কিন্তু তুমি যদি 24 ধরে অব্যনীতিতে যাও কি সমস্যা হবে তোমার? তুমি কি লিখে ফেলবা? প্রথমে লিখবা এটা, তারপর লিখবা 4, তারপরে 4টাকে 5 বানাবা, এটা 1 করবা, তারপর সাজায় লিখবা। কিন্তু এইগুলো কি অব্যনীতি না, এগুলো কার জন্য? মৌলের জন্য। এটা তো আয়ন। তাহলে আয়নটা আসছে কোথেকে? মৌল থেকে। কীভাবে আসছে? ইলেকট্রন সরিয়ে। কোথেকে ইলেকট্রন সরিয়ে? সর্ববহিষ্ঠ শক্তিস্তর থেকে ইলেকট্রন সরিয়ে আসছে। তাহলে বহিষ্ঠ শক্তিস্তর কোনটা? এই 4s। তাহলে এখান থেকে ইলেকট্রন কী করতে হবে? ছড়ায় কী করতে হবে? আয়রন 2+ ইলেকট্রন বিন্যাস করতে হবে। ওকে, আবার যদি আমি বলি তোমাকে আয়রন 3+ করো, তাহলে ইলেকট্রন কী করতে হবে? 3টে সরাতে হবে। তাহলে এই দুটো তো চলে যাবে, ডি থেকে একটা যাবে। তাহলে ফাইনালি কী হবে? এটা 3d5। ওটা লিখি আমরা 1s2 2s2 2s6 3s2 3s6। দেখো 5 এটা না 5। অনেক সময় পরীক্ষা আসে যে এটা কোশ্চেনটা হলো এত ও এত এর মধ্যে কোনটি অধিক স্থায়ী, কোনটি অধিক স্থায়ী, কোনটি অধিক স্থায়ী। Fe2+ ও Fe3+ এর মধ্যে কোনটি অধিক স্থায়ী, কোনটি অধিক স্থায়ী। ওকে, কোনটা অধিক স্থায়ী? এইটা। কেন? কারণ ডি অর্থপূর্ণ। ডিতে থাকতে পারে 10টা, আছে কয়টা? 5টা। তাহলে ফেরাস আছে ফেরিকটা অধিক স্থায়ী। দেখবা তুমি যদি ফেরাস সালফেট দ্রবণ তৈরি করে রেখে দাও, দেখবা আস্তে আস্তে বাইরের অক্সিজেন তাকে দায়িত্ব করে কী বানাবে? ফেরিক বানাবে। কারণ ফেরাস হচ্ছে কি? ফেরিকটা অধিক স্থায়ী, এই জন্য ফেরাসটা কী হবে? ফেরিক হবে। আচ্ছা, তাহলে আমরা কিন্তু পেয়ে গেলাম না যে এই ফেরাস ও ফেরিকের মধ্যে কোনটা অধিক স্থায়ী? ফেরিক। কেন? ফেরিকের ডিতে ইলেকট্রন কি? 5টা, অর্ধপূর্ণ অবস্থা এবং সুস্থিত অবস্থায়। আচ্ছা, এবার আমরা কিছু ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস আছে না, এগুলো একটু দেখবো আমরা। ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস দেখো, ক্রোমিয়াম 24। আমরা নর্মাল আগে করি, তারপরে ব্যতিক্রমটা বলবো। 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 3d6 3d4। এগুলো নর্মালি যদি ইলেকট্রন বিন্যাস করি, কারণ এই পর্যন্ত কি 20টা ইলেকট্রন দেওয়া হয়ে গেছে না, তাহলে বাকি আছে আর 4টা 4d6। আর ব্যতিক্রমটা হলো সবাই জানো, ব্যতিক্রমটা হলো এখানে 5 দিতে হবে, 5। আর এটা কি দিতে হবে? 1। তারপরে এস আর ডি। এস একটা ইলেকট্রন কিকে ডিকে দিয়ে দেয়, দিলে কি হয়? ডি অর্ধপূর্ণ হয়, সুস্থিত হয়। কিন্তু এস কিন্তু আগে ছিল পূর্ণ, এখন কি অর্ধপূর্ণ। অর্ধপূর্ণ বা পূর্ণ দুটো অবস্থায় কি সুস্থিত। তার মানে 4s-এর কোনো সমস্যা হচ্ছে না, মাঝখানে লাভ হলো কার? ডি এর লাভ হচ্ছে। ডি। আচ্ছা, আর আমরা এটাকে সাজায় লিখতে হবে। 1s 2s2 3s2 3p6 3p5 4s। আচ্ছা, দেখো এখানে যদি খেয়াল করে, এখানে কিন্তু এই বিনিময়টা দুটো উপস্তরের মধ্যে তখনই হয় যখন উপস্তর দুটোর মধ্যে শক্তির পার্থক্যটা কি নগণ্য। তোমরা অনেক সময় দেখবে এরকম করার চেষ্টা করো, তোমরা অনেকে দেখছি। ধরো 2s2 একটা ইলেকট্রন বিন্যাস, ধরো 2s2 হলো 2p কত হলো? 2 হলো। সাপোজ মনে করো এটা অক্সিজেন। অক্সিজেন তোমরা চিন্তা করো যে এখানে যে কাজটা করলাম, অর্ধপূর্ণ করলাম, সুস্থিত, তাহলে এখানে এই কাজটা করি। তখন তোমরা করো কি, এই জায়গায় এই 1 দিয়ে কী করো? 3 দেয়। তোমরা ব্যাখ্যা দেবো স্যার এখানে তো অর্ধপূর্ণ করছি, পিতে 6টা দিছি 3টা, মানে কি অর্ধপূর্ণ হয়েছে না? ঠিক না কিন্তু এটা। কারণ দেখো এই যে ইলেকট্রন বিনিময় হয়ে সুস্থিতি অর্জন করে, সুস্থিতি অর্জন করা, এটা কিন্তু শর্ত আছে, যে কোনো দুটো অবস্থার মধ্যে হবে না। শর্তটা হলো অবস্থা দুটোর মধ্যে কী থাকতে হবে? শক্তির পার্থক্যটা নগণ্য থাকতে হবে। এখানে এই 3d আর 4s-এর মধ্যে কি শক্তির পার্থক্যটা কি? নগণ্য। যদিও দুইটা উপস্তরের এনের মান ভিন্ন, যদিও দুইটা উপস্তরের কি এনের মান কিন্তু ভিন্ন, বাট দুইটা উপস্তরে কি শক্তির পার্থক্যটা
অনেক কম। বলো কারণ হলো তোমরা সবাই জানো যে ইলেকট্রন যখন বিতরণ করো তখন 4s আগে পায়, তারপর 3d পায়। যদিও n এর মান 4s বেশি, কিন্তু শক্তিটা কার কম? 4s। তার মানে এখানে একই শক্তিস্তর না, ভিন্ন শক্তিস্তর, অথচ শক্তির পার্থক্যটা কম। আর এখানে একই শক্তিস্তর, দুটো উপশক্তিস্তর, কিন্তু এখানে কি শক্তির পার্থক্যটা অনেক বেশি বলে বিনিময়টা হয় না। মানে শক্তির পার্থক্যটা খুব কম হলে কি হয়, ইলেকট্রন এখান থেকে এখানে একটা পাঠাবা, যেহেতু পার্থক্যটা কম, সামান্য শক্তি খরচ হবে, যা খরচ হবে তার চেয়ে কী হবে, লাভটা বেশি হবে। হ্যাঁ, এখানে যা খরচ করবো তার চেয়ে কী হবে, ইলেকট্রন অর্ধপূর্ণ হওয়ার জন্য সুস্থিতিতে কী হবে, বেশি হবে। আবার শক্তি খরচ করলে তার চেয়ে আবার কী, তার চেয়ে তাও তুমি ধরো কিসে আসো মনে করো, তাও তুমি 7 তলায় আসো, খুব উঠতে কষ্ট হয় তোমার বাসায়, লিফট নাই মনে করো। আমি বাড়িওয়ালা বললো যে আপনি 1 মাসের জন্য 10 তলায় যান, এরপরে আপনাকে 2 তলায় দেওয়া হবে। তখন তুমি কী করবা, চিন্তা করবা যেহেতু কষ্ট করছি তাহলে আরও একটু কষ্ট করি, পরে তো কী হয়ে যাবে, স্থায়ীভাবে আমি আরামে থাকতে পারবো। এটাকে তুমি এটাকে মেনে নিবা। কিন্তু তোমাকে যদি বলে যে তুমি 7 তলায় আসছো, এখন কি 10 তলায় যান, পরে 9 তলায় দেওয়া হবে, তুমি কিন্তু অবশ্যই রাজি হবো না। হ্যাঁ, কারণ তুমি আরও খারাপ অবস্থায় চলে যাবা। তুমি 7 তলায় ছিলা, 10 তলায় বাড়াইছে, আবার তোমাকে ওখান থেকে 9 তলায় দিবে, এটা কিন্তু তোমার লাভ না। লাভ হলো তোমাকে যদি 10 তলা থেকে 2 তলায় নামায়, এটা তোমার জন্য লাভ হবে। ঠিক এখানে কি, যদি শক্তির পার্থক্যটা কম হয়, আমি শক্তি যে খরচ করবো সেই খরচটা সামান্য হবে, তার চেয়ে লাভটা কী হবে, বেশি হবে। কিন্তু এখানে কী হবে, এখানে ধর তোমাকে পাঠাইলো 7 তলা থেকে 10 তলায়, পরে 9 তলায় নামতে বলবে, তখন তুমি কিন্তু এটা রাজি হবে না। আচ্ছা, এবার আমরা আরেকটা উদাহরণ দিই। দেখো তাহলে আমরা এখানে কী বলবো, মেইন পয়েন্টটা কী বলবো, ব্যতিক্রমটা হলো এই কারণটা কি, আসলে স্টার্ট দিন, এটা ব্যতিক্রম। কারণটা হলো 3d ও 4s এর মধ্যে শক্তির পার্থক্য, তাই এই ব্যতিক্রম। তাই মানে নগণ্য পার্থক্য হওয়ার কারণে ইলেকট্রন 4s একটা ইলেকট্রন তাকে দিয়ে দেয়, ডিকে দিয়ে কি হয়, ডিকে অর্ধপূর্ণ করে। আচ্ছা, তাই এই ব্যতিক্রম। তাই তোমাকে যদি প্রশ্ন আসে পারবা নিশ্চয়, কোশ্চেনটা হলো ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস ব্যতিক্রম কেন, অথবা কপার, ক্রোমিয়াম, এরকম যে কোনো একটা দিয়ে বলবে যে ব্যতিক্রম কেন ব্যাখ্যা করো। তোমরা ইলেকট্রন বিন্যাস লিখবা, তারপরে বলবা যে এই দুটার মধ্যে শক্তির পার্থক্যটা কম, এই জন্য কী হয়, অর্ধপূর্ণ হওয়ার জন্য বা সুস্থিতি অর্জন করার জন্য বিনিময়টা হয়। আচ্ছা, আমরা এখানে এরকম ব্যতিক্রম আরেকটা আছে, কে, মলিবডেনাম। জাস্ট 24-এর উল্টা 42, মনে রাখবে এইভাবে। 24টা তো সবাই মনে রাখতে পারবা, 24 খুব একটা কমন শব্দ। 24, তো এটা হলো 42। দেখো 42 জাস্ট 24-এর উল্টা 42। আর ক্রোমিয়াম এবং মলিবডেনাম দেখবা পর্যায়ের সামনে একই গ্রুপের মধ্যে, ক্রোমিয়াম আর 24 আর একটা কি মলিবডেনাম, তার জাস্ট তার নিচে 42। এই দুটো কি ব্যতিক্রম। এই গ্রুপে কিন্তু আরও 4টা সদস্য আছে, না আরও 2টা আছে, কিন্তু এই দুটো কিন্তু এই একই গ্রুপের হওয়া সত্ত্বেও কিন্তু ব্যতিক্রম না। তাহলে মনে রাখতে হবে যে এই গ্রুপের ক্রোমিয়াম মলিবডেনাম ব্যতিক্রম, কিন্তু বাকি 2টা ব্যতিক্রম না। কেন ব্যতিক্রম না এটা ব্যাখ্যা কোথাও আমি পাইনি, জাস্ট মনে রাখবা যে এই গ্রুপের 4টা মৌল আছে, এই 2টা ব্যতিক্রম, এই 2টা ব্যতিক্রম না। তার মানে কি, এই 2টা ক্ষেত্রে কী হবে, ডিটা 4 না হয় 5 হবে, আর এই 2টার D4ই থাকবে, 5 লিখবা না। তাহলে এই গ্রুপের 4টা মৌলের মধ্যে 24 আর 42 D4 হবে, 5 লিখবা, আর এই 2টার ক্ষেত্রে কি D4 থাকবে, D4ই লিখতে হবে। তাহলে এই গ্রুপের 4টার মধ্যে 2টা ব্যতিক্রম। আচ্ছা, তো দেখো এই মলিবডেনাম 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 4s2, 3d10, দেখো 3d10, তারপরে 4p6, তারপরে 5s2, তারপরে 4d। নর্মালি কিন্তু এরকম হয় না, এরকম হয়। দেখো 42 কত হয়, 10, 20, 30, 36, 37, 38, 42 আছে, কিন্তু আমরা কী লিখবো, 5 লিখবো, 5। এই যে কী করবো এখানে 1, 5 লিখবো। ওকে, তো আমরা এবার এটাকে সাজায় লিখবো, আমরা সাজায় লিখতে কী হবে, 4b5, 5s, 5s। তাহলে এই যেটার মধ্যে পার্থক্যটা কি, এখানে হলো 3 আর 4, এখানে হলো 4 আর 5, যেহেতু এর চেয়ে পর্যায়ে একটা বেশি না, এটা হলো 4র্থ পর্যায়ের মৌল, এটা হলো 5ম পর্যায়ের মৌল। এই জন্য এখানে এসের আগে 4 হয়েছে, আর এখানে এসের আগে কী হয়েছে, 5 হয়েছে। আমরা এই ধরো
এটা একটা কাজ করি, এই 5s-টাকে যদি ns বলি, n বলি, তাহলে 4টা কি হবে n-1। তার মানে এই এই 5টাকে আমি এখানে n ধরছি, তাহলে 4 মানে কি 5-এর চেয়ে 1 কম, তাহলে এটা যদি আমি n ধরি তাহলে এটা কি হবে n-1। তার মানে কি হয়ে গেল, এটা n-1 d আর ns, এটা কমন হয়ে গেল। জাস্ট ক্রোমিয়ামের ক্ষেত্রে n এর মানটা কত 4, আর মলিবডেনামের ক্ষেত্রে কি হবে n এর মানটা 5। মানে এটা হলো সাধারণ কি সংকেত, এই যে 5 আর কি 1 কি এই দুটা মৌলের যৌথ স্তর। শোনো, এই যে মৌলগুলো, এই মৌল দুটাকে কি বলা হয় ডি ব্লক মৌল বলা হয়। কারণ ইলেকট্রন সবার শেষে কোথায় গেছে, ডিতে গেছে, ডি ব্লক মৌল বলা হয়। এই দুটা মৌল ডি ব্লক মৌল, এবং এই দুটো একই গ্রুপের, হ্যাঁ একই গ্রুপের, এবং এই দুটা মৌলের কি এটা হলো যৌথ স্তর। ডি ব্লক মৌল যারা ডি ব্লক মৌল তাদের যৌথ স্তর হলো এস আর ডি। দেখবা আমরা ইলেকট্রন সবার শেষে কোথায় যাচ্ছি, যদি এসে যায় এস ব্লক, পিতে গেলে পি ব্লক, ডিতে গেলে ডি ব্লক, এফে গেলে এ ব্লক। আমরা মৌলগুলোকে ভাগ করবো ব্লকে, এস ব্লক, পি ব্লক, ডি ব্লক, এ ব্লক। আর কি, আর এই যে ডি ব্লক মৌল যৌথ স্তর হলো সর্বশেষ এস, তার আগে ডি, এইটা এই যে যৌথ স্তর এটা, হ্যাঁ। তাহলে এই যে যৌথ স্তর দুইটা মৌলের যৌথ স্তরের কি, এটা হলো সাধারণ ইলেকট্রন বিন্যাস। সাধারণ মানে কি, এখানে যদি n যদি 4 ধরো তাহলে এটা পাবা, আর n যদি 5 ধরো এটা পাবা। তাহলে এই দুটা মৌলের যৌথ স্তরের এটা হলো সাধারণ ইলেকট্রন বিন্যাস, সাধারণ ইলেকট্রন বিন্যাস। ওকে, তাহলে আমি কিন্তু কি বলতে পারি, এখানে কি বলছিলাম, এটা ব্যতিক্রম কি 3D এবং 4s-এর মধ্যে শক্তি পার্থক্য রাখলাম। যেমন এটা ব্যতিক্রমের কারণটা কি 4D এবং 5s-এর মধ্যে শক্তি পার্থক্য রাখলাম। বা আমি কিন্তু কথাটা এইভাবে বলতে পারি যে এদের ব্যতিক্রমের কারণটা কি, এদের n-1d এবং ns-এর মধ্যে শক্তি পার্থক্য রাখলাম। তুমি যদি n দিয়েও লিখতে পারো, বা ক্রোমিয়াম যখন লিখবা 3D 4s দিয়ে লিখতে পারো, তুমি যখন মলিবডেনাম লিখবা তখন 3D না 4D আর 5s দিয়ে লিখতে পারো। আবার অথবা তুমি এইগুলো না উল্লেখ করে কি বলতে পারো যে এদের n-1d আর ns-এর মধ্যে শক্তির পার্থক্য করতে হবে। মানে ব্যাখ্যাটা হলো n-1 কি n-1d ও ns-এর মধ্যে শক্তির পার্থক্য কম, তাই তাহলে এটা তুমি যে কোনো কি ক্রোমিয়াম বা মলিবডেনাম যে কোনোটার ক্ষেত্রে এই শব্দটা ইউজ করতে পারো, এটা ইউজ করতে পারো। আচ্ছা, তাহলে দেখালাম D4 হয় না, কি হয় 5 হয়। অবশ্য D4 হয় কোথায়, এই দুটা মৌলের কি হয় D4 হয় কিন্তু, হ্যাঁ মলিবডেনামের নিচে যে দুটা মৌল আছে D4 হয়, কিন্তু শুধু এই দুটা কি হয় 4 না হয় 5 হয়। তার মানে 4 হলে যে 5 হবে তা কিন্তু না। 4 হলে 5 হবে কখন, যদি কি হয় 24 হয় অথবা 42 পরমাণু সংখ্যা হয়, তখন 4 হলে 5 দিবা। কিন্তু এখানে কিন্তু কি 4টাকে 5 দাও যাবে না। আচ্ছা, আর এই যে মৌল দুটা পর্যায় সারণীর যে গ্রুপটা, দেখবা আমি তোমাদেরকে গ্রুপ বের করা শেখাবো, একটা মৌলের ইলেকট্রন বিন্যাস থেকে কীভাবে পর্যায় সারণীর গ্রুপ বের করতে হয়। যেমন এইটার গ্রুপ হলো কত 6 নম্বর ক্রোমিয়াম, কারণ ডি ব্লক মৌল, তো ডি ব্লক মৌলের গ্রুপ বের করার নিয়ম হলো এস আর ডিতে ইলেকট্রন কয়টা, 5 আর 1 6টা, এদের গ্রুপ 6, এরা হলো গ্রুপ 6-এর মৌল। 4টা মৌল আছে, তার মধ্যে এই দুটা ব্যতিক্রম, D4 না হয় কী হবে D5 হবে। আচ্ছা, এবার কপার দেখো, কপার 29, তাহলে তোমরা চিনতে পারবে এখন ডি ব্লক হলো কারা। ইলেকট্রন বিন্যাস করলে যদি সর্বশেষ ইলেকট্রনটা দিতে যায় তাহলে ডি ব্লক। হ্যাঁ, আচ্ছা, তাহলে দেখি কপার কোন ব্লক দেখি তো, 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 4s2, 3d কত 9 হয়। এটা আমরা কি D9 লিখবো না, কি লিখবো D1s2, 2s2, 2p6, 3s2, 3p6। আচ্ছা, এটা 10 দিব না, 10 আর এটা 1 10 আর 1 দিব, তাহলে 10 আর 1 একই কারণ। এই যে যদি আমি এই 4টাকে কি ধরি, 4টাকে যদি আমি কি ধরি n ধরি, তাহলে ns, আর 3টা তাহলে কি হবে n-1d। বলবা n-1d এবং ns-এর মধ্যে শক্তির পার্থক্যটা কম বলে এই ব্যতিক্রমটা। এবং দেখবা কপার, সিলভার, গোল্ড, তারপর হলো Rg, এটা হলো এটা একটা গ্রুপ। এবং দেখো এই গ্রুপটার নাম কত নম্বর গ্রুপ, এই যে
ইলেকট্রন কয়টা? 11টা। এই যে গ্রুপ 11, কারণ এটা ডি ব্লক বলে এখান থেকে বুঝতে পারছি ডি ব্লক বললো। আর ডি ব্লক বলে শ্রেণী হলো এস আর ডিতে ইলেকট্রন সংখ্যা তার শ্রেণী, তাহলে 11 নম্বর গ্রুপ এটা। এটা হলো 29, তারপরে এটা কত 29, তারপরে 47, তারপরে 79, তারপরে হলো 111। এই সবগুলোই কি ব্যতিক্রম, সবগুলো ব্যতিক্রম। যেমন এটা কি, এটা হলো 3D 10 আর 4s1, আর এটা কি জাস্ট 4D 10 5s1, তারপরে এটা কি 5D 10, তারপরে কি 6s1, তারপরে কি 6D 10 আর 7s1। ওকে, তার মানে যেহেতু পর্যায়ে বাড়তেছে, তার মানে এখানে 4, এটা 5 হয়ে যাবে, এটা 6 হবে, এটা 7 হবে। হ্যাঁ, 7 হবে। বা আমি কি বলতে পারি এটাকে n-1D 10 আর ns1। তার মানে এই গ্রুপ 11 যে মৌলগুলো সবগুলো ব্যতিক্রম, এবং ব্যতিক্রমটা কি n-1D 10 ns1 এইটা। তাহলে কপারের ক্ষেত্রে n এর মানটা 4, সিলভারের ক্ষেত্রে n এর মানটা কত 5, তারপরে 6, তারপরে 7। এটা হলো গ্রুপ 11 মৌলগুলোর ইলেকট্রন বিন্যাসের সাধারণ সংকেত, যোজ্যতা স্তরের সাধারণ ইলেকট্রন বিন্যাস। এটা যোজ্যতা স্তরের সাধারণ ইলেকট্রন বিন্যাস। তো এভাবে লিখতে হয় কি n এর মান যদি আমি 4 ধরি তাহলে এটা পাচ্ছি, 5 ধরলে এটা পাচ্ছি, 6 ধরলে এটা পাচ্ছি, 7 ধরলে এটা পাচ্ছি। তাহলে গ্রুপ 6 এর 4টা মৌলের মধ্যে 2টা ব্যতিক্রম। তার মানে ডি কত, এটা কত 3D 5 4s1, আর এটা কত 4D 5 5s1। কিন্তু এটা কিন্তু কি হবে 4 5D 4 6s1 6s2 হবে। আর এটা কি হবে, এখানে যে মৌলটা আছে আর এখানে যে মৌলটা আছে, এটা কিন্তু কি হবে 6D 4 7s2। তার মানে এখানে কি ডি 4ই আছে, কিন্তু 5 হয় নাই, কিন্তু এখানে কি 5, 4টা 5 হয়ে গেছে না। তার মানে এই 4টা মৌলের মধ্যে এখানে যে 2টা মৌল আছে তাদের যোজ্যতা স্তরে ডিতে ইলেকট্রন কি থাকবে, 4টাই থাকবে, 5টা হবে না, একটা মনে রাখতে হবে। শুধু এই 2টা ব্যতিক্রম। আর এখানে কয়টা, 4টা, মোট 6টা পেয়ে গেলাম। এরা সবাই কি ডি ব্লকভুক্ত মৌল। এরকম দেখবা ডি ব্লকভুক্ত মৌলর মোট কি আছে 20টা আছে, না সরি, ডি ব্লকভুক্ত মৌল মোট কি আছে 12টা আছে ব্যতিক্রম। আমি 6টা এখানে দেখাইছি। গ্রুপ 6 কয়টা 2টা, আর গ্রুপ কত 11 কয়টা 4টা 6টা, তাই আরও 6টা আছে, আমি দেখাবো এটা। তো মোট কয়টা ডি ব্লকভুক্ত মৌলের ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস কয়টা 12টা। আর এফ ব্লক মৌল আছে, এফ ব্লক মৌলের ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস আছে কয়টা 6টা। এই 12 সরি 8টা আছে ব্যতিক্রম, 8টা। তাহলে 12 আর 8 কত এই 20। আর এইচ ব্লক মৌলের কি নাই, কোনো ইলেকট্রন বিন্যাসে ব্যতিক্রম নাই, আর পি ব্লকেও নাই। তাহলে ডি ব্লকে আছে আর কি আছে এফ ব্লকে আছে, ডি ব্লকে আছে আর এফ ব্লকে আছে। আমরা এবার এফ ব্লকের একটা দেখাই না, এফ ব্লকের একটা দেখাই ব্যতিক্রম। দেখো ল্যান্থানাম 57, এটা ব্যতিক্রম। ব্যতিক্রম আগে নর্মালি লিখবো আমরা 1s 2s 2p 3s 3p 4s 3d, হ্যাঁ 4p, তারপরে 5s, তারপরে 4d, তারপরে 5p, তারপরে কি 6x, তারপরে 4s। নর্মাল আগে ইলেকট্রন দেই 2 2 কত 6 2 6 2 10 6 2 10 6। আচ্ছা একটু দেখে নিই কয়টা হয়েছে না, 10 20 30 38 48 56 হয়ে গেছে 56। তাহলে কি হয়, এটা পাওয়ার কথা ইলেকট্রন কি 4 পাওয়ার কথা। দেখো না, আর একটু চেক করে নিই না, 10 20 30 36 38 48 56 57 4f। 6x এর পরে কি 6x এর পরে 4f 4f আচ্ছা 4f। কিন্তু আমরা দেখবো এই ইলেকট্রনটা কি 4f কে দিব না, 4f কে না দিয়ে কাকে দিব, 4f এর পরে কি আছে এই 5d কে দিব, 5d কে 5d ওকে 5d কে দিব। এটা হলো ব্যতিক্রম। নর্মালি কিন্তু কে পাই ইলেকট্রনটা 4f পাই, তা আমরা 4f কে না দিয়ে কি দিব 5d কে দিব। হ্যাঁ, তারপরে f ইলেকট্রন কি একটা নেয় না, কাকে দিয়ে দেয়, জাস্ট মনে রাখতে হবে, মানে ইলেকট্রনটা 4f পাওয়ার কথা, কারণ 4f আর দেখো 5d দুইটার কিন্তু n+l সেম,
তাই এটা 4 যোগ 3 7, এটা 5 যোগ 2 7, কিন্তু এন এর মান 4f এর কম, এই জন্য শক্তি কিন্তু 4f এর কম। বাট ইলেকট্রন 4f কী করবে, একটা হলে নেয় না, একটু মনে রাখতে হবে ইলেকট্রন কাকে দিয়ে দেয়, ডিকে দিয়ে দেয়। এখন দেখো এইটাকে যদি আমি কী ধরি, 4fটাকে যদি কী ধরি, এন এফ ধরি, এন এফ, 4টাকে এন ধরলাম, তাহলে এটা এন এফ সাধারণ সংকেত দেখতে চাচ্ছি আমরা। আর এটা কী হবে, এটা যদি 4টাকে যদি এন ধরি তাহলে 5টা কী হবে, এন প্লাস 1। তো এবার কী বলবো, এন এফ এখানে কী ব্যাখ্যা দিব, এন এফ ও এন প্লাস 1 ডি এর মধ্যে শক্তির পার্থক্য, শক্তির পার্থক্য নগণ্য, তাই এই ব্যতিক্রম, এই ব্যতিক্রম। তাহলে এই বিনিময়টা কার মধ্যে হয়, কিছুক্ষণ আগে দেখছিলাম এন মাইনাস 1 ডি আর এন এস এর মধ্যে হয়। আরেকটা কী পেলাম, কী পেলাম, এন এস আর কি এন এফ আর কি পাও, এন প্লাস 1 ডি, সরি এদের মধ্যে হয়, এন এফ আর এন প্লাস 1 ডির মধ্যে হয়। তাহলে ডি আর এফ এর মধ্যে বিনিময় হয়, আর এস আর ডির মধ্যে হয়, কিন্তু কখনো এস আর পির মধ্যে কী হয় না, এই বিনিময়টা হয় না। যেমন এখানে হয়েছিল কি, অর্ধপূর্ণ করার জন্য এস একটা ইলেকট্রন ডিকে দিচ্ছে, এখানে কিন্তু অর্ধপূর্ণ না, এখানে ডাইরেক্ট কী করছে, এফ একটা ইলেকট্রন সে নিজে না নিয়ে কাকে দেয়, ডিকে দেয়। তাহলে দেখো এই যে মৌলটা ল্যান্থানাম, সর্বশেষ ইলেকট্রন কিন্তু এফ না পেয়ে কে পেয়ে গেল, ডি পেয়ে গেল, এফ ইলেকট্রন কিন্তু নাই। এই জন্য আমি এটাকে এফ ব্লক হওয়ার কথা ছিল, ল্যান্থানামটা এফ ব্লক হওয়ার কথা ছিল, কিন্তু ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাসের কারণে সে কোথায় চলে আসবে, ডি ব্লকের সদস্য হয়ে যাবে। তাহলে কী হলো, এসটা না, এই ল্যান্থানামটা কি এফ ব্লক না হ্যাঁ ডি ব্লক হয়েছে, কারণ এই ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাসের কারণে। দেখো এরকম এফ ব্লকের দেখবা এরকম মোট 3টা এফ ব্লকের সদস্য আছে, এফ ব্লক না হয়ে তারা কী হয়ে যায়, ডি ব্লক হয়ে যায়। কিসের কারণে, ইলেকট্রন বিন্যাসের ব্যতিক্রমের কারণে। তা আমরা একটু পর্যায় সারিতে এখন দেখাচ্ছি যে 20টা মূল ইলেকট্রন বিন্যাস ব্যতিক্রম, সেই 20টা মূল একটু দেখার পর পর্যায় সারি আমরা একে দেখাবো কোন 20টা মূলের ইলেকট্রন বিন্যাস ব্যতিক্রম। তাহলে আমি এফ ব্লকের একটা দেখাইলাম, এবং সেই এফ ব্লক না হয়ে কোথায় চলে আসছে, ব্যতিক্রমের কারণে ডি ব্লকের সদস্য হয়ে গেছে। দেখো এই হলো হাইড্রোজেন, শুরু করলাম না পর্যায় সারণীটা আমি আঁকবো এখন না, হাইড্রোজেন, তারপরে কি লিথিয়াম, না হাইড্রোজেন হ্যাঁ লিথিয়াম, তারপরে কি সোডিয়াম, তারপরে পটাশিয়াম, তারপরে রুবিডিয়াম, তারপর সিজিয়াম, তারপর ফ্রান্সিয়াম। এটা হলো গ্রুপ 1, খাদ্যাতে বলা হয়, দেখি না খাদ্যাতে বলা হয় গ্রুপ 1। এবং তোমরা এগুলা এই সবগুলো মূলের নাম মনে রাখতে হবে এবং সিরিয়াল মনে রাখতে হবে, এবং মনে রাখার টেকনিকও আছে না। হাই এইচ না হাইড্রোজেন, লিনাকে রুবি সিসে ফেলেছে না, এভাবে অনেকে দেখবা ছন্দ দিয়ে মনে রাখে এটাকে আমাদের। আচ্ছা তাহলে এরপরে লিথিয়ামের পরে কি বেরিলিয়াম না, বেরিলিয়াম, তারপরে হলো ম্যাগনেসিয়াম, তারপরে ক্যালসিয়াম না, তারপরে স্ট্রনসিয়াম, বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিলিয়াম আর আচ্ছা। আবার এটাও দেখলাম অনেকে মনে রাখে এইভাবে যে বিরিয়ানি, মোগলাই কি কাবাব। আচ্ছা এটা তোমরা দেখে নিও, আমার গল্পটা মনে নাই, মানে ছন্দতে অনেকে দেখছি মনে রাখে, আমাদের অবশ্য এগুলো লাগে না, কারণ আমরা এগুলো বারে বারে পড়াতে পড়াতে আমাদের মুখস্থ হয়ে গেছে। বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম কি রেডিয়াম। এটা গ্রুপ 2, এটা থেকে বলা হয় মৃৎক্ষার ধাতু, আর এদেরকে মাটিতে পাওয়া যায়, আর এই জন্য মৃৎ আর পানির সাথে বিক্রিয়া করে খাট তৈরি করে, এই জন্য মৃৎক্ষার ধাতু বলা হচ্ছে। আর এগুলো খাট ধাতু কেন, এরা পানির সাথে কী করে, তীব্র খাট তৈরি করে। আচ্ছা এই গ্রুপ 2, গ্রুপ 2। তারপর দেখো এই স্ক্যান্ডিয়াম, টাইটেনিয়াম, তারপরে ভ্যানাডিয়াম, তারপরে ক্রোমিয়াম, তারপরে ম্যাঙ্গানিজ, আয়রন, কোবাল্ট, তারপর নিকেল, হ্যাঁ, তারপরে কপার, তারপরে কি জিঙ্ক। জাস্ট সিজন মনে রাখবা, স্ক্যান্ডিয়াম, টাইটেনিয়াম, ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, আয়রন, কোবাল্ট, নিকেল, কপার, জিঙ্ক। আর এটা কত, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30। তারপরে এটা কত হবে,
24, এটা ব্যতিক্রম আমরা জানি না। আর এটা কত 29, এবং এটাও কি ব্যতিক্রম আমরা জানি, এই দুটা ব্যতিক্রম। আচ্ছা, এরপরে দেখো এই যে মাঝের যে মৌলগুলো না, এরা হলো ডি ব্লক মৌল, আর এগুলা কি এস ব্লক, এরা এস ব্লক মৌল, এরা এস ব্লক মৌল। গ্রুপ 1 আর 2 হলো এস ব্লক মৌল। আর 3 থেকে 3 গ্রুপ 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, এগুলা হলো ডি ব্লক মুক্ত মৌল। সব ডি ব্লক মুক্ত মৌল। দেখো ডি ব্লক মুক্ত মৌল এরা, ডি ব্লক মুক্ত মৌল। আমরা পর্যায় সেটা কিন্তু এখানে আঁকার চেষ্টা করতেছি। এদিকে এই দেখো বেরিলিয়ামের পরে কে বোরন, তারপরে কার্বন, তারপরে নাইট্রোজেন, তারপরে কি অক্সিজেন, তারপরে ফ্লোরিন, তারপরে নিয়ন, দেখছো নিয়ন, ওকে। আর এটা কি হিলিয়াম, নিয়ন, এটা লাল বোন সবাই জানো। আর বোরনের নিচে কে অ্যালুমিনিয়াম, কার্বনের নিচে সিলিকন, হাইড্রোজেনের নিচে ফসফরাস, অক্সিজেন নিচে সালফার, ফ্লোরিন নিচে ক্লোরিন। আচ্ছা, এটা আমরা পড়ে ফেলি। এই হলো আমাদের মোটামুটি পর্যায় সারণী। আর এখানে আরেকটু কাজ বাকি আছে। তাহলে এটা কি 13, 14, 15, 16, 17, 18, তাহলে এটা হলো পি ব্লক। তবে ব্যতিক্রম এখানে হিলিয়ামটা বাদ যাবে, হিলিয়াম বাদে এখানে যে মৌলগুলো আছে সবাই পি ব্লক, কারণ হিলিয়ামের ইলেকট্রনই 2টা, তাহলে 1s2 হিলিয়ামের ইলেকট্রনই 2টা কি 1s2, ওকে। এই জন্য সে এইচ ব্লকের সদস্য। তাহলে এইচ ব্লক কতগুলো হলো বলো তো? এখানে 7টা, এখানে 6টা, আর হিলিয়ামকে সহ এইচ ব্লক কয়টা হচ্ছে? তাহলে এক হলো এইচ ব্লক হলো কয়টা, একটু হিসাবটা করে ফেলি আমরা। এখানে 7টা আছে, গ্রুপ 2তে আছে 6টা, আর ওখান থেকে হিলিয়াম চলে আসছে, মোট কয়টা হচ্ছে? 14টা হচ্ছে। আচ্ছা, আর 2 হলো পি ব্লক হলো কয়টা? পি ব্লক হলো দেখো, আর তোমাদের নৈমিত্তিক আসে এইচ ব্লক হলো কয়টা, পি ব্লক হলো কয়টা? পি ব্লক হলো হিলিয়ামকে বাদ দিয়ে এখানে যারা আছে দেখো, এদিকে ঘর কয়টা? 1, 2, 3, 4, 5, 6, 1, 2, 3, 4, 5, 6, 6 কয়টা হবে? 36টা ঘর। তার মানে মৌল কয়টা আছে? 36টা মৌল আছে এদিকে। আর ডি ব্লকটা হিসাব করবো, ডি ব্লকটা, আর এফ ব্লকটা হিসাব করলে আমাদের মোটামুটি শেষ হবে। আসলে আমি এখানে গোল করে দেখাবো ব্যতিক্রম কারা, 20টা দেখাবো, এবং আগামী ক্লাসে আমরা কী করবো, এই 20টা ব্যতিক্রমের প্রত্যেকটা ইলেকট্রন বিন্যাস আমরা প্র্যাকটিস করবো। আর আমাদের বাকি আছে এখানে কি একটা হুন্ডে নীতিটা পড়াবো আগামী ক্লাসে। তাহলে ব্যতিক্রমগুলো প্র্যাকটিস করবো, আজকে চিহ্নিত করে দিই, ব্যতিক্রমটা আলোচনা করবো আগামী দিন। আর হলো হুন্ডে নীতিটা পড়লে আমাদের মোটামুটি কি 3টা নীতি হয়ে যাবে, না পরিবর্তন নীতি, আব্যনীতি, হুন্ডে নীতি হয়ে যাবে। তারপরে বাকি আছে বর্ণালী। আচ্ছা, ক্রোমিয়াম, এর নিচে কি আছে এটা একটু মনে রাখবা, মলিবডেনাম। 24-এর উল্টা কত? এটা ব্যতিক্রম, এই জন্য লিখলাম এটা। আর এই গ্রুপে সবাই ব্যতিক্রম, কপার, কি সিলভার, গোল্ড, এটা 47, আর এটা কত? 79, আর এটাকে 8G, 1, ওকে। এই তাহলে এই গ্রুপটা মনে রাখবা পুরোটা, কারণ যেহেতু ব্যতিক্রম। আর এই গ্রুপের 2টা ব্যতিক্রম। আচ্ছা, আর হলো এই 41, এটাও ব্যতিক্রম, 40 মনে রাখবা। 43 ব্যতিক্রম, 45 ব্যতিক্রম, 46 ব্যতিক্রম। আর এখানে 79-এর আগে কি আছে? 78, এটা ব্যতিক্রম। দেখো তো ডি ব্লক হলো মধ্যে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12টা হয়ে গেছে। তো তোমরা একটু নিজেরা দেখবা, ব্যতিক্রমটা খেয়াল করবো, তাহলে আমি আগামী ক্লাসে বলবো, ব্যাখ্যা দিব, মনে রাখবা কীভাবে সেটাও বলবো। আচ্ছা, এবার দেখো স্ক্যান্ডিয়ামের নিচে ইট্রিয়াম আছে না, তারপরে আছে
স্টার স্টার কেন? কারণ এই জায়গায় আসলে মৌল রাখতে হবে 15টা, রাখা সম্ভব না বলে নিচে রাখা হয়েছে। নিচে রাখা হয়েছে পর্যায় সারণী আমরা নিচে রাখবো, রাখা যাচ্ছে না বলে নিচে রাখবো। তাহলে এই জায়গায় প্রথম যে মৌলটা ল্যান্থানাম, 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 আর এটা হলো অ্যাক্টিনাম, এটা হলো 57, আর এটা কত 89। এটাও ব্যতিক্রম দেখাইছি আমরা আজকে, এটা ব্যতিক্রম। আর সাধারণত নিচে যে মৌলগুলো এগুলো এফ ব্লক হয়, এফ ব্লক। কিন্তু এই ল্যান্থানামটা ব্যতিক্রমের কারণে কোথাকার সদস্য, ডি ব্লকের সদস্য। দেখবা এটাও দেখবে ব্যতিক্রম হবে। আবার দেখবা থোরিয়াম, এটাও ব্যতিক্রম হবে। এই 3টা ব্যতিক্রম। এরকম আরও কি আছে, 5টা আছে, মোট হলো 8টা। নিচে মোট 8টা মৌল ব্যতিক্রম আছে। 8টা মৌলের মধ্যে আবার এই 3টা মৌল ব্যতিক্রম হয়ে এফ ব্লক থেকে কি সরে কোথায় গেছে, ডি ব্লকের সদস্য হয়ে গেছে। খেয়াল করে দেখো, দেখো এখানে ডি ব্লক হলো কয়টা, এখানে কয়টা ঘর হলো, এদিকে 10টা, এদিকে 4টা, তাহলে 4 × 40টা ঘর। তাহলে এই দুইটা ঘরের মৌল নাই, তাহলে কয়টা হলো 38টা মৌল আছে, এখানে 38টা মৌল আছে, 38টা। এই 3টা এ ব্লক না হয়ে ডি ব্লক হয়েছে। তাহলে 38 আর কি ডি ব্লক না, ডি ব্লক হলো, তাহলে কি হবে 38, এখানে মৌল আছে 38টা, আর এই 3 জন এই দলে ঢুকবে, তাহলে যোগ 3, তাহলে কত হবে 41টা, 41টা হবে। আর এখানে ল্যান্থানাইট সিরিজের 15টা মৌল আছে, অ্যাক্টিনাইট সিরিজের 15টা মৌল আছে। তাহলে এই 30টার মধ্যে থেকে যদি 3টা ডি ব্লকে চলে যায়, তাহলে এফ ব্লক মৌল কয়টা হচ্ছে, এফ ব্লক মৌল কয়টা হচ্ছে, এফ ব্লক 27টা হচ্ছে। এফ ব্লক মৌল কয়টা 27টা। এই তাহলে দৈনিক আসলে পারবো আশা করি। আমি কিন্তু ব্যাখ্যা সহ বলছি সংখ্যাগুলো না, ঘর গুণে বলছি, ঘর গুণে বলছি, ব্যাখ্যা দিছি যে এখানে কেন 41টা হলো, এই 3 জন এই দলে ঢুকে গেছে। আচ্ছা, তাহলে এখানে আর কি কি মৌল ব্যতিক্রম যাচ্ছে, 57, 58, 59, 60, 61, 62, 63, 64।